দিমি 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 মাঠের নতুন রাজা, কিন্তু কোন রাজা, কোন পক্ষের রাজা, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগানের? কারণ দুই পক্ষেই কিন্তু চলে এসছে এবার দিমি। হ্যাঁ, আগের বছরে ইস্ট বেঙ্গলের দিমি কিন্তু আইএসএল এর সেরা প্লেয়ার ছিল এবং গোল্ডেন বুট জয় পেয়েছিল, কারণ তিনি করেছিল 13টা গোল। আর অপরদিকে মোহনবাগানের দিমি পেত্রাতোসকে আমরা কে না চিনি না, তার দুরন্ত পারফরমেন্স মোহনবাগানকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছে এবং মোহনবাগানের দিমির কাছে কিন্তু আছে আইএসএল এর রানার আপের তকমাটা। ফলে দুই দিমি কতটা ভয়ানক ওপর মহলে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং গোল করার প্রতিভা কিন্তু এই দুই দিমির মধ্যেই রয়েছে। ফলে আমরা এবছর দুই দিক থেকে কিন্তু একটা আওয়াজ শুনতে পাবো, দিমি 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 মাঠের নতুন রাজা। কিন্তু ইস্টবেঙ্গল না মোহনবাগানের, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। কেরালা ব্লাস্টার থেকে ফাইনালি সই করে নিয়েছে ইস্টবেঙ্গলে 3 বছরের চুক্তি, সম্ভবত 2 বছরের চুক্তি, 26 পর্যন্ত চুক্তি। তো এটা ভালো ইস্টবেঙ্গলের সাইনিং এটা বলা যেতে পারে, কারণ ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড পজিশনে বেশ ভালো ভালো প্লেয়ার রয়েছে। ক্লিটন সিলভা রয়েছে, মহেশ রয়েছে, দিমির মতন প্লেয়ার রয়েছে এবং মোহামেডান থেকে যাওয়া সেই ডেভিড রয়েছে। কত ভালো একটা ছন্দ ইস্টবেঙ্গলের, সেটা একটা খুব ভালো দিক। এমনকি অনেকেই প্রশ্ন করছে আপুইয়াকে নিয়ে কিছু বলো। দেখো, আপুইয়াকে নিয়ে বলা যায় না এমন না, কিন্তু বলাটা পুরোপুরি বেকার হবে, কারণ অনেকটা সময় বাকি, অনেকটা কথাবার্তা বাকি, এখনও সেরকম কিচ্ছু হয়নি। কিন্তু হঠাৎ করে সারপ্রাইজ প্ল্যানও পেয়ে যেতে পারো। তো এই বিষয়টা নিয়ে কথাটা না বাড়ানোই ভালো। যদি সেরকম কিছু পজিটিভ কিছু জানা যায়, আমরা অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। কিন্তু তার থেকেও সবচেয়ে বেশি ইস্টবেঙ্গলের জন্য পজিটিভ, সেটা হচ্ছে কিন্তু এসিএল সেকেন্ড কোয়ালিফিকেশন এর প্রতিপক্ষ কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে গেল। প্রতিপক্ষ হচ্ছে তুর্কমেনিস্তানের আলটিন আলটিন অ্যাসির এফসি আলটিন অ্যাসির নামক একজন ফুটবল ক্লাব, যেই ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা হয় 2008 সালে এবং 8 সালের পর থেকেই তুর্কমেনিস্তানের ফুটবলে কিন্তু একটা তারা প্রভাব ফেলেছে। বেশিবার কিন্তু তারা তুর্কমেনিস্তানের ফুটবল কম্পিটিশনের তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং ম্যাক্সিমাম চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু এএফসির প্রতিযোগিতায় কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। ম্যাক্সিমাম টাইমে তুর্কমেনিস্তানের এই দলটাই, মানে অ্যালটিন অ্যাসির কিন্তু বেশিরভাগভাবেই এএফসির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কারণ তারা তুর্কমেনিস্তানের বেস্ট দল, চ্যাম্পিয়ন দল। এবার কিন্তু তারা কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে। তাহলে কি বলা যায় ইস্টবেঙ্গলের জন্য এসিএল সেকেন্ড কোয়ালিফিকেশনটা খুব টাফ হবে? সময়টা কিন্তু খুবই কম, কারণ 14ই আগস্ট কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আমার তোমার কাছে স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা ম্যাচটা দেখতে যাচ্ছ তো 14ই আগস্ট, সময় কিন্তু বেশি দিন বাকি নেই। আর এইদিকে ইস্টবেঙ্গল টিমও কিন্তু নিজেদের পুরোপুরি গুছিয়ে নিয়েছে এশিয়ার ফোন কল অবশ্যই চলে এসছে এবং ইস্টবেঙ্গলও কিন্তু পুরোপুরি তৈরি। তো দেখার বিষয় এএফসি বা এসিএল সেকেন্ড কোয়ালিফিকেশনের জন্য ইস্টবেঙ্গল সেই তুর্কমেনিস্তানের দলটার কতটা ভালোভাবে ফাইট দিতে পারে। আর তুর্কমেনিস্তান ভেবো না উজবেকিস্তানের খুব কাছের দল, উজবেকিস্তান এমনিতেই খুব ভালো ফুটবল খেলে, তা বলে তুর্কমেনিস্তানও যে খুবই ভালো র্যাঙ্কিংয়ে তা কিন্তু নয়। তুর্কমেনিস্তানের ফুটবল ফিফা র্যাঙ্কিং কিন্তু 143, যা ভারতের থেকেও অনেক গুণ পিছিয়ে তারা, এবং তাদের ফুটবলটা অনেকটা স্লো। উজবেকিস্তানে যতটা আমরা হাই প্রোফাইল ফুটবল দেখি সেটা কিন্তু না, কাছের দেশ হলো সেরকম কিন্তু উন্নত তারা ফুটবলে করতে পারেনি। কিন্তু অতটাও ইজিভাবে ইস্টবেঙ্গল যদি তাদের নেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বিপদ আছে। তো এবার চলে আসছি পরবর্তী নিউজে, সেটা হচ্ছে যে মোহনবাগানের প্লেয়ার বা বঙ্গ সন্তান কিয়ান নাসরি কিন্তু মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ের পথে গেছে। এটা একটা ভালো সিদ্ধান্ত, কারণ বঙ্গ সন্তান কিয়ান নাসরিকে মোহনবাগানে বেশিরভাগভাবেই ফার্স্ট ইলেভেনে জায়গা দেওয়া হচ্ছিল না। এটা একটা বড় দিক, কারণ অনেক ট্যালেন্টেড প্লেয়ার কিয়ান নাসরি, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই সে কিন্তু জায়গা পেত না। তো আশা করছি চেন্নাই থেকে জায়গা পাবে এবং জাতীয় দলেও একটা ডাক পাওয়ার তার সুযোগ থাকবে, কারণ জাতীয় দলেও তার ডাক পাওয়া একটা সময়ের অপেক্ষা, কারণ অনেক ট্যালেন্টেড প্লেয়ার। কেন যে এখনও পর্যন্ত ইগর ওকে ডাকেনি, আর ইগরই তো যোগ্য না, তাহলে ওকে আর কি যোগ্যতার প্লেয়ার বুঝবে। যাই হোক, এই কথাই আমি বাদ দিই। মোহামেডানের একটা কথা আসি, মোহামেডানের খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মোহামেডানে খুব ভালো একজন প্লেয়ার যোগ দিচ্ছে, পেয়ারলেসের প্লেয়ার ইসরাফিল দেওয়ানকে আমি চিনি এবং তার খেলার যে স্কিল, 11 নম্বর জার্সি পরে পেয়ারলেসের আগের বছর পারফর্ম যা করেছে সত্যি দেখার মতন। আর মোহামেডান থেকে কিন্তু
প্লেয়ার এখন দারুণভাবে উঠছে। আগের বছর আমরা ডেভিডকে দেখেছি সরাসরি ন্যাশনাল টিমে চলে গেল, এবার আমরা দেখতেই পারি ইসরাফিল দেওয়ানকে, তার পারফরমেন্স দেখেও আবার ন্যাশনাল টিম তাকে নিয়ে নেয়। আমি বলবো নিতেই পারে, কারণ ইসরাফিল দেওয়ানের পারফরমেন্স অনেকে দেখোনি হয়তো, পিয়ারলেসের খেলা এরকমভাবে অনেকেই খুব কম ফলো করো, যারা খেলা দেখো এবং দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে ইসরাফিল দেওয়ান কতটা প্রভাবশালী প্লেয়ার। তো এসছে মোহামেডানের জন্য খুব ভালোই হবে। এবার চলে আসছি ফিফা র্যাঙ্কিংয়ের কথায়। খুব খারাপ একটা খবর তোমাদের দেবো, ভারতের ফিফা র্যাঙ্কিং কিন্তু ছেলেদের ফিফা র্যাঙ্কিং কিন্তু 124 আর মেয়েদের ফিফা র্যাঙ্কিং 67। কতটা ভালো পর্যায়ে মেয়েরা আছে দেখো, এটা মেয়েদের জন্য এবং ভারতের ফুটবল ফ্যানদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ছেলে হোক আর মেয়ে, ভাই ফুটবল তো, ফুটবলটাই তো আসল জিনিস। তো যাই হোক, কংগ্রেচুলেশনস মেয়েদের টিমকে। আর ছেলেদের টিমকে আর উন্নতি করতে হবে, আগে তো কোচটাকে ছেড়ে ফেলতে হবে, এটাই একটা ব্যাপার, কিন্তু কোচের সাথে কন্ট্যাক্ট বাড়িয়ে নিচ্ছে। যাই হোক, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলো, টাটা।